স্যার আপনি হ্যাঁ, আমি তো রেকর্ডিং দিয়ে রাখলাম। অনেক সময় কয়েকদিন শুনতে পাই না, লাইনের কানেকশনের ডিস্টারবেন্সের কারণে। তো আমরা মূলত শুরু করেছিলাম আমাদের আলোচনা বা এনসাইক্লোপিডিয়া ইকোনমিক্স বেসিক ইকোনমিক প্রবলেম দিয়ে শুরু করেছিলাম আমরা। তো আমরা বলেছি যে একটা ইকোনমির তিনটা বেসিক ইকোনমিক প্রবলেম আছে: what to produce, how to produce and for whom to produce। যেমন এই তিনটা প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন ধরনের ইকোনমিক অর্গানাইজেশনস আছে। তার মধ্যে দুটো উল্লেখযোগ্য হলো, একটা হলো ক্যাপিটালিস্ট সিস্টেম, যেটাকে অনেক সময় মার্কেট সিস্টেম বলা হয় বা মার্কেট বেসড সিস্টেম বলা হয়, আর একটা হলো সোশ্যালিস্ট সিস্টেম বা কমান্ড সিস্টেম। তো মার্কেট সিস্টেমের মাধ্যমে, যেহেতু মার্কেট সিস্টেমের মাধ্যমেই অধিকাংশ দেশে এই সমস্যাগুলো সমাধান করা হয়, তিনটা সমস্যার। তো মার্কেট সিস্টেমে কিভাবে এই তিনটা সমস্যা সমাধান করা হয়, হাউ মার্কেট সিস্টেম সলভস দ্য থ্রি বেসিক ইকোনমিক প্রবলেমস। তিনটা যে মৌলিক সমস্যা আছে অর্থনীতি, সেগুলো বাজার অর্থনীতিতে কিভাবে সমাধান করা হয়, দামের মাধ্যমে সমাধান করা হয়, কিভাবে সমাধান করা হয় তার ডেসক্রিপশনটা পড়বেন। এবং এই সমাধান করতে যে কখনো কখনো সমস্যায় পড়তে হয় বাজার ঠিক মতো কাজ করে না, মার্কেট বা প্রাইস সিস্টেম ঠিক মতো কাজ করে না, যেটাকে বলি আমরা মার্কেট ফেলিউর বা বাজার ব্যর্থতা। বাজার কখনো কখনো কাজ করতে পারে না, অনেকগুলো কেসে, অনেকগুলো ইনস্ট্যান্সে বাজার কাজ করতে পারে না, বিশেষ করে যদি মনোপলি থাকে কিংবা ইনফরমেশন না থাকে। বিভিন্ন আমরা কয়েকটা কেসের কথা বলেছি, এক্সটার্নালিটিস যদি থাকে তাহলে বাজার ঠিক মতো কাজ করতে পারে না, হয়তো বেশি উৎপাদন করে কিংবা কম উৎপাদন করে কিংবা উৎপাদন করেই না কিছু কিছু দ্রব্য, যেমন পাবলিক গুডস বাজারের মাধ্যমে উৎপাদন করা যায় না। এগুলো হচ্ছে মার্কেট ফেলিউর। মার্কেট কখন কখন ফেল হয়, সেই কেসগুলো কোন কোন ক্ষেত্রে ফেল হয় সেগুলো দেখবে একটু। এটা হলো আমাদের প্রথম চ্যাপ্টারটা। কেমন? প্রথম স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার অর্গানাইজেশনে স্যার আপনি তিনটা অর্গানাইজেশন বলেছিলেন মেবি ক্লাসে। হ্যাঁ, তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো, যেটা অধিকাংশ শিক্ষানীতি ফলো করা হয়, সেটা হলো মার্কেট সিস্টেম। মার্কেট সিস্টেম থেকে গুরুত্ব দিবে। কেমন? জি স্যার। সিস্টেম আছে, কমান্ড সিস্টেম আছে, একটা মিক্সড ইকোনমিক সিস্টেম আছে। তবে মার্কেট সিস্টেম এবং কমান্ড সিস্টেম জানলে মিক্সড হচ্ছে দুটার সংমিশ্রণ, দুটোকে সংমিশ্রণ করে সমাধান করা হয়। তো মার্কেট সিস্টেমটা একটু ভালো করে দেখবে, মার্কেট সিস্টেমের মাধ্যমে বা বাজার ব্যবস্থার মাধ্যমে কিভাবে অর্থনৈতিক সমস্যাগুলোর, তিনটা অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়। আর একটা মার্কেট ফেলিউর, মার্কেট কখন কখন ফেল হয়, তখন এই দুটো জিনিস এখান থেকে দেখে প্রথম চ্যাপ্টার থেকে। আর দ্বিতীয় চ্যাপ্টারে আমরা দেখেছিলাম, একটু দেখি, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বেসিক ইকোনমিক প্রবলেমস। মার্কেট কিভাবে সলিউশন, হাউ মার্কেট solve these problems. Actually মার্কেট কখন কখন ফেল হয়, মার্কেট ফেলিউর, বাজার ব্যর্থতা, এই দুটো দিক এখান থেকে কাভার করব। এখানে অনেক সময় কমন কিছু কোশ্চেন চলে আসে, না পড়ারও চলে আসে, সেগুলো অনেক সময় এক্সটার্নাল কোশ্চেন হয়। আমি তো একমাত্র প্রশ্ন করতাম না, এক্সটার্নাল কিছু কোশ্চেন করেন। বেসিক একটা হচ্ছে ইকোনমিক্স কি, হোয়াট ইজ ইকোনমিক্স, তারপরে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক্স, তারপর হোয়াট ইজ পজিটিভ ইকোনমিক্স এন্ড নরমেটিভ ইকোনমিক্স, তারপর হোয়াট ইজ অপরচুনিটি কস্ট। এই কনসেপ্টগুলো যেগুলো বইয়ের অ্যাপেন্ডিক্সে আছে, শেষের দিকে আছে অ্যাপেন্ডিক্সে, পরিসিস্টেমের মধ্যে আছে, সেগুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া দিয়ে রাখতে পারো। ধনাত্মক বা নরমেটিভ, ধনাত্মক এবং নরমেটিভ ইকোনমিক্স, পজিটিভ এন্ড নরমেটিভ ইকোনমিক্স, নীতিগত অর্থনীতি এবং ধনাত্মক অর্থনীতি বা বস্তু নিরপেক্ষ অর্থনীতি, এই দুটো পার্থক্য কি, এগুলো ছোট ছোট জিনিস, এগুলো বেসিক কনসেপ্টগুলো রাখতে পারো। তারপরে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স, ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এবং অপরচুনিটি কস্ট কি, সুযোগ খরচ কি, সেগুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া রাখতে পারো। কেমন? 2 নম্বর বা চ্যাপ্টার 2 তে যে আমরা কনজিউমার থিওরি বা ডিমান্ড নিয়ে আমরা আলোচনা করেছি, ডিমান্ড, ভোক্তার আচরণ। তো ডিমান্ডের মধ্যে আমরা ল অফ ডিমান্ড দেখেছি। ডিমান্ডের মধ্যে ল অফ ডিমান্ড, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো পণ্যের দাম বৃদ্ধি পেলে ওই পণ্যের চাহিদার পরিমাণ হ্রাস পায়, এটা ল অফ ডিমান্ড। এই ল অফ ডিমান্ড কেন কাজ করে, তার পিছনে অনেকগুলো যেটা আমরা কারণ বলেছিলাম, কি কারণে ল অফ ডিমান্ডটা কাজ করে। এবং এটার একটা ব্যতিক্রম আছে, দাম বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায় বা দাম হ্রাস পেলে চাহিদা হ্রাস পায়, যে কেসটাকে বলি আমরা ডিফেন্ড গুড কেস বা এক্সেপশন টু দা ল অফ ডিমান্ড। এটা একটা এক্সেপশন আছে, যেটা ডিফেন্ড গুড বলি আমরা, এক্সেপশন, ব্যতিক্রম আছে এটা।
এক্সেপশন মানে দাম বাড়লে চাহিদার পরিমাণ হ্রাস পায়। একটা মিনিট উঠছি। তো আমরা ল অফ ডিমান্ড করেছি এবং ল অফ ডিমান্ডের এক্সেপশন ব্যতিক্রমগুলো কি? ব্যতিক্রমগুলো পড়াতে যে আমরা ডিফেন্ড গুডসের কথা বলেছি। আমরা যে সকল দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। অর্থাৎ ডিফেন্ড গুডসের ক্ষেত্রে চাহিদা রেখাটা নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হয়। কেন হয় সেটা আমরা ব্যাখ্যা করেছি। তবে ডিমান্ডের ক্ষেত্রে আমরা ল অফ ডিমান্ড এক্সেপশন টু দা ল অফ ডিমান্ড বা ডিফেন্ড গুডস কেস যেটাকে বলা হয় এটা দেখেছি আমরা। তারপর আমরা ডিমান্ড শিডিউল বা ডিমান্ড রেখা কিভাবে আঁকা হয় সেটা দেখেছি আমরা টেবিলের মাধ্যমে। এবং তারপর দেখেছি আমরা শিফট অফ ডিমান্ড or change in demand to অনেক সময় বলা হয় shift of demand শিফট বলা হয় বা এটাকে চেঞ্জও বলা হয় অনেক সময়, চেঞ্জ or shift of demand। চাহিদা রেখা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এই শিফটিং ডিমান্ড এর সাথে ল অফ ডিমান্ডের একটা পার্থক্য আছে। ল অফ ডিমান্ডের মাধ্যমে আমরা জানতে পারি দামের পরিবর্তন হলে চাহিদার পরিমাণের পরিবর্তন কেমন হয় সেটা জানতে পারি। আর চেঞ্জ ইন ডিমান্ড বা শিফট অফ ডিমান্ড সেখানে আমরা দাম ছাড়া অন্য বিষয়ের পরিবর্তন হলে, যেমন আয় পরিবর্তন হলে বা তার রুচির পরিবর্তন হলে অথবা অন্য কোনো দ্রব্যের দাম পরিবর্তন হলে, তাহলে ডিমান্ড কার্ভটা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে, সেটাকে বলা হয় চেঞ্জ ইন ডিমান্ড। তাহলে এই দুটোর যে পার্থক্য, এই পার্থক্যটাকে বলে আমরা ডিফারেন্স বিটুইন change in quantity demanded এটা মূলত ল অফ ডিমান্ডের মাধ্যমে দেখা যায়। এই দামের পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণের পরিবর্তন এটা। আর চেঞ্জ ইন ডিমান্ড এটা বলে আমরা ডিফারেন্স বিটুইন চেঞ্জ ইন ডিমান্ড এন্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড আর চেঞ্জ ইন ডিমান্ড, দুটোর মধ্যে পার্থক্য। একটা হলো চাহিদা রেখা স্থির থাকে প্রথমটার ক্ষেত্রে কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জের ক্ষেত্রে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে চাহিদা রেখা স্থানান্তরিত হয়, চাহিদা রেখা এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে। তাহলে এই বিষয়গুলো আমরা দেখেছি ডিমান্ড কার্ভের মধ্যে। তারপরে এখান থেকে এই দুটো বিষয় আমরা মূলত দেখেছি যে ডিমান্ড কি, ল অফ ডিমান্ড কি, চেঞ্জ ইন ডিমান্ড এবং চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, এই দুটোর মধ্যে পার্থক্য কি। তারপর আমরা কিভাবে সাপ্লাই কি, তারপরে ল অফ সাপ্লাই কি এবং সাপ্লাই কোন ব্যতিক্রম আছে কিনা সেটা দেখেছি আমরা। এবং এগুলো দিয়ে আমরা অনেক সময় এই ডিমান্ড এবং সাপ্লাই দিয়ে আমরা অনেক সময় দুটো কনসেপ্ট মেজার করি। একটাকে বলা হয় কনজিউমার সারপ্লাস, একটাকে বলা হয় প্রোডিউসার সারপ্লাস। ডিমান্ড কার্ভের নিচের যে অংশটুকু থাকে, এখানে একটু আইডিয়াটা দেই, তাহলে আমরা চ্যাপ্টার 2 তে ডিমান্ড কি, অফ ডিমান্ড কি, চেঞ্জ ইন ডিমান্ড এবং চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, এই দুটোর মধ্যে পার্থক্য কি সেগুলো দেখেছি। চেঞ্জ ইন ডিমান্ড হচ্ছে মূলত বিভিন্ন ফ্যাক্টরের পরিবর্তনের কারণে, ইনকাম, ভোক্তার রুচি, পণ্য দ্রব্যের দাম, আবহাওয়া ইত্যাদি পরিবর্তনের কারণে চাহিদা রেখা স্থানান্তরিত হতে পারে। এগুলোকে বলি আমরা চেঞ্জ ইন ডিমান্ড। অনেক সময় এগুলোকে বলা হয় ডিটারমিনেন্টস অফ ডিমান্ড বলা হয়। এই বিষয়গুলো দেখছি আমরা। তারপর সাপ্লাই দিয়ে আমরা আলোচনা করেছি আমরা, এবং ডিমান্ড এবং সাপ্লাই এই দুটোর মাধ্যমে আমরা বাজারে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয় সেটা আমরা ব্যাখ্যা করেছি। এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম বলা হয়। এটা হলো যে আমাদের চ্যাপ্টার 2 আছে, এটা যে ডিমান্ড এবং সাপ্লাই এই দুটোর মাধ্যমে দাম, ডিমান্ড সাধারণভাবে সাপ্লাই, তো এই দুটোর মাধ্যমে ইন্টারসেকশনের মাধ্যমে আমরা একটা ভারসাম্য দাম পাই। হচ্ছে ভারসাম্য দাম ই জিরো মনে করো, এটা ভারসাম্য পরিমাণ Q0 দিকে কোয়ান্টিটি। এই ভারসাম্য দামটা কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা ব্যাখ্যা করেছি। দামটা যদি ভারসাম্যের চেয়ে বেশি থাকে তাহলে একটা এক্সেস সাপ্লাই সৃষ্টি হয়, আর দামটা যদি ভারসাম্যের থেকে কম থাকে তাহলে একটা এক্সেস ডিমান্ড সৃষ্টি হয়। এক্সেস ডিমান্ড থাকলে দাম বাড়বে,
আর এক্সেস সারপ্লাস থাকলে দামটা কমে ভারসাম্যের দিকে আসবে, কারণ এক্সেস ডিমান্ড আছে। এটা হচ্ছে ভারসাম্য অর্জনের প্রক্রিয়া, ভারসাম্য নির্ধারণের প্রক্রিয়া। ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে আমরা একটা পণ্যের ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা ব্যাখ্যা করছি, কেমন? এবং এই ভারসাম্য পরিবর্তন করতে পারে, এই ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণের পরিবর্তন করতে পারে যদি ডিমান্ড কিংবা সাপ্লাই যে কোনো একটা পরিবর্তন হয়। মনে করো যে সাপ্লাই পরিবর্তন হলো, সাপ্লাই চেঞ্জ হলো, সাপ্লাই যদি পরিবর্তন হয়, মনে করো এটা ছিল আমাদের ডিমান্ড কার্ভ, এটা ছিল আমাদের সাপ্লাই কার্ভ। এখন সাপ্লাই যদি বৃদ্ধি পায় সাপ্লাই কার্ভটা ডান দিকে শিফট করে, আর সাপ্লাই হ্রাস পেলে বাম দিকে শিফট করে সাপ্লাই। তো মনে করো সাপ্লাই কমে গেল, সাপ্লাই কমে গেলে সাপ্লাইটা বাম দিকে বা উপরের দিকে শিফট করে, কমে গেল, এটা হচ্ছে রিডাকশন ইন সাপ্লাই। সাপ্লাই কমে গেলে পণ্যের যে ভারসাম্য দাম ছিল P0, সেটা বৃদ্ধি পেয়ে কত হবে? P1 হবে। এবং ভারসাম্য পরিমাণ যেটা ছিল Q0 সেটা কমে হবে Q1। তাহলে একটা পণ্যের ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয় ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের ইন্টারসেকশনের মাধ্যমে। এবং এই ভারসাম্য দাম বা ভারসাম্য পরিমাণটা পরিবর্তন হতে পারে বিভিন্ন কারণে, পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে ডিমান্ডের পরিবর্তন হলে অথবা সাপ্লাই পরিবর্তন হলে। আমরা এখানে সাপ্লাই যখন পরিবর্তন হয়, সাপ্লাই যখন ফল করে, সাপ্লাই যখন কমে, অর্থাৎ সাপ্লাই রেখা যখন উপর দিকে, সাপ্লাই রেখা উপর দিকে যাওয়া মানে সাপ্লাই কমা, আর নিচের দিকে যাওয়া মানে সাপ্লাই বাড়া। সাপ্লাই যখন কমে তখন পণ্যের দাম বৃদ্ধি পায় এবং পণ্যের যে বিক্রয়ের পরিমাণ সেটাও, বিক্রয়ের যে বিক্রয়ের পরিমাণ সেটাও হ্রাস পায়। এই হলো আমাদের ডিমান্ড সাপ্লাই অ্যানালাইসিস এন্ড ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস। এটা আমরা চ্যাপ্টার 2 তে আমরা দেখেছিলাম। আর চ্যাপ্টার 3 তে আমরা ইলাস্টিসিটি নিয়ে আলোচনা করছি। চ্যাপ্টার 3 তে স্যার এই চ্যাপ্টার থেকে আমরা স্যার সাপ্লাই ল অফ সাপ্লাই আমরা ডিমান্ডটা ভালো করে দেখবে আর সাপ্লাইটা ব্যবহার করবে ভারসাম্য নির্ধারণের জন্য। ইকুইলিব্রিয়াম কিভাবে নির্ধারিত হয় ডিমান্ড সাপ্লাই, ডিমান্ডটা একটু ভালো করে দেখবে। সাপ্লাইটা অত বেশি পরীক্ষায় থাকে না। সাপ্লাই এবং ডিমান্ড কি কি কারণে পরিবর্তন হতে পারে, যেটাকে বলা হয় ডিটারমিনেন্টস অফ ডিমান্ড এন্ড ডিটারমিনেন্টস অফ সাপ্লাই, সেগুলো একটু দেখবে কি কি কারণে সাপ্লাই, যেমন ওয়েদার চেঞ্জ হলে সাপ্লাই চেঞ্জ হতে পারে, টেকনোলজি চেঞ্জ হলে সাপ্লাই চেঞ্জ হতে পারে, বিভিন্ন কারণে সাপ্লাই চেঞ্জ হতে পারে, বা বাণিজ্য মুক্ত করে দেওয়া হলে সাপ্লাই চেঞ্জ হতে পারে, ডোমেস্টিক সাপ্লাই। কারণগুলো দেখতে পাবো কি কি কারণে সাপ্লাই চেঞ্জ হয় এবং কি কি কারণে ডিমান্ড চেঞ্জ হয়। আচ্ছা, এটা আমাদের চ্যাপ্টার 2। চ্যাপ্টার 3 তে হলো আমাদের ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি অফ ডিমান্ড, সংক্ষেপে এটাকে আমি ইলাস্টিসিটি বলেছি। তো এটাকে একটু ইলাবোরেটলি বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তো এটাকে বলা হয়। তো ইলাস্টিসিটি ডেফিনিশন আমরা দেখছি, এটা হলো দুটো পার্সেন্টেজ চেঞ্জের রেশিও, যে দামের পার্সেন্টেজ চেঞ্জের কারণে কোয়ান্টিটি যে পার্সেন্টেজ চেঞ্জ হয় এই দুইয়ের অনুপাতকে বলা হয় ইলাস্টিসিটি বলা হয়। ইলাস্টিসিটি ইজ দ্য রেশিও বিটুইন পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড এন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি। দামের শতাংশিক পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণে যে শতাংশিক পরিবর্তন হয় তাকে বলা হয় কি ইলাস্টিসিটি বলা হয়। এবং এই ইলাস্টিসিটির মানটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হতে পারে। যদি 0 হয় সেটাকে বলি আমরা ইলাস্টিক বা কমপ্লিটলি ইলাস্টিক কমোডিটি। এটা 1 হলে বলি ইউনিট ইলাস্টিক, আর 1 এর বেশি হলে বলি আমরা ইলাস্টিক বলি, আর ইনফিনিটি হলে সেটাকে বলি আমরা ইনফিনিট ইলাস্টিক। তো ইলাস্টিসিটির মানটা বিভিন্ন রকম হতে পারে, 0 থেকে ইনফিনিটি যে কোনো কিছু হতে পারে। তো ইলাস্টিসিটি ডেফিনিশন সম্পর্কে আমরা দেখেছি, এবং ইলাস্টিসিটি এটা যে অ্যালজেব্রিক মেজারমেন্ট। ইলাস্টিসিটি আমরা কি দিয়ে বলি আমরা ইলাস্টিসিটি ইলাস্টিক ডিমান্ডকে, সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ চেঞ্জ ইন অথবা রিলেটিভ চেঞ্জ ইন কোয়ান্টিটি। কোয়ান্টিটি চেঞ্জ আমরা এভাবে দেখি, চেঞ্জ ইন কোয়ান্টিটি বাই, এটাকে বলা রিলেটিভ কোয়ান্টিটি চেঞ্জ, কোয়ান্টিটি চেঞ্জ বাই অরিজিনাল কোয়ান্টিটি, প্রাইসের চেঞ্জ বাই অরিজিনাল প্রাইস। তাহলে রিলেটিভ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিউ টু রিলেটিভ চেঞ্জ ইন প্রাইস, এটাকে বলা হয় ইলাস্টিসিটি। এটাকে 100 দিয়ে গুণ করলে সেটাকে বলা হয় পার্সেন্টেজ চেঞ্জ বলা হয়, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তো যেহেতু 100 টাকা কেটে ফেলা যায় সেজন্য পার্সেন্টেজ চেঞ্জ এবং রিলেটিভ চেঞ্জের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ইলাস্টিসিটি ডেফিনিশন, ইলাস্টিসিটি ডেফিনিশন হলো যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ, যেটার কারণে পরিবর্তন হয় সেটাকে আমরা নিচে রাখি আমরা, প্রাইসের কারণে কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে, যেহেতু প্রাইসটার কারণে চেঞ্জ হচ্ছে সেটা প্রাইসটাকে আমরা নিচে রাখি
আর যেটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা ধরে রাখি। এটা ইলাস্টিসিটির ডেফিনিশন। এটা অনেক সময় একটু সহজ করে এভাবে লেখা হয়, ডেল কিউ পরিমাণের পরিবর্তন, দামের পরিবর্তন, দাম বাই কোয়ান্টিটি, এভাবে অনেক সময় লেখা হয়। এটা একটা জিওমেট্রিক মেজারমেন্ট আছে, এটা একটা জ্যামিতিক পরিমাপ আছে। একটা যদি সরল রৈখিক চাহিদা দেখা হয়, কোয়ান্টিটি প্রাইস, এটা ডিমান্ড কার্ভ যদি হয় ডি ডি, ডিমান্ড কার্ভের কোন একটা বিন্দুতে, মনে করো এন বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতার পরিমাপ হবে যে এটার নিচের অংশ চাহিদা রেখার ডিভাইডেড বাই চাহিদা রেখার উপরের অংশ, এই দুটো অনুপাত এনডি, নিচের অংশ বাই উপরের অংশ, এটাকে ডি প্রাইম বলি, কেমন এনডি প্রাইম। এই দুটো অনুপাতকে স্থিতিস্থাপকতা বলা হয়। তো এইজন্য যে মধ্যবিন্দুতে যেহেতু দুটো সমান, সেজন্য মধ্যবিন্দুতে চাহিদা রেখার, সরল চাহিদা রেখার মধ্যবিন্দুতে স্থিতিস্থাপকতার মান 1 এর সমান। আর নিচে যেহেতু লোয়ার অংশটা কম থাকে, আপার অংশটা বেশি থাকে, সেজন্য এই স্থিতিস্থাপকতার মান নিচের দিকে 1 এর চেয়ে কম হয়। আর উপরের দিকে যেহেতু নিচের অংশটা বেশি থাকে, উপরের অংশটা ছোট থাকে, সেজন্য উপরের দিকে স্থিতিস্থাপকতার মান 1 এর বেশি হয়। এটা হচ্ছে জিওমেট্রিক মেজারমেন্ট অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা আরো বিস্তৃত ব্যাখ্যা আমাদের টেক্সট বইতে আছে। স্থিতিস্থাপকতা কি, স্থিতিস্থাপকতা কিভাবে পরিমাপ করা হয় জ্যামিতিক ভাবে এবং গাণিতিক ভাবে, সেটা আমরা দেখেছি। এবং এই স্থিতিস্থাপকতার সাথে টোটাল রেভিনিউ বা টোটাল এক্সপেন্ডিচার একটা সম্পর্ক আছে। কেমন? যেমন একটা পণ্যের দাম যদি বৃদ্ধি পায়, একটা পণ্যের দাম মনে করো 100 টাকা ছিল, একদিন ভোক্তা ওই পণ্যের পিছনে 1000 টাকা খরচ করছিল, এখন পণ্যের দাম যদি বৃদ্ধি পেয়ে 110 টাকা হয়, ভোক্তার ওই পণ্যের পিছনে খরচ বৃদ্ধি পেল নাকি হ্রাস পেল, তার উপর ভিত্তি করে আমরা স্থিতিস্থাপকতা বের করতে পারি। কেমন? মনে করো একটা পণ্যের দাম ছিল 100 টাকা এবং ভোক্তা ওই দ্রব্যের পিছনে প্রতি মাসে 1000 টাকা ব্যয় করছিল। তো এখন পণ্যের দামটা বৃদ্ধি পেয়ে 110 টাকা হলো এবং ভোক্তার মান্থলি এক্সপেন্ডিচার ওই কমোডিটির পিছনে বৃদ্ধি পেয়ে মনে করো যে 1000 টাকা থেকে 1500 টাকা হয়ে গেল, খরচের পরিমাণটা বৃদ্ধি পেল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ওই পণ্যটা হলো অস্থিতিস্থাপক, ইনইলাস্টিক পণ্য। আবার কখনো কখনো দেখা যায় যে একটা পণ্যের দাম বৃদ্ধি পেলে ভোক্তা ওই পণ্যের পিছনে যে এক্সপেন্ডিচার সেটা কমিয়ে ফেলে। যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে, ভোক্তা ওই দ্রব্য খুব কম পরিমাণ কিনে, কম পরিমাণ কেনার কারণে তার যে টোটাল এক্সপেন্ডিচার সেটা কমে যায়। অর্থাৎ সে দাম যখন 100 টাকা ছিল, সে হয়তো 10 ইউনিট কিনছিল 1000 টাকা দিয়ে, কিন্তু দাম যখন বৃদ্ধি পেয়ে 150 টাকা হলো, তখন সে হয়তো আর 10 ইউনিট কিনছে না, সে হয়তো 2 ইউনিট কিনছে, তখন তার টোটাল এক্সপেন্ডিচার পরিমাণটা কমে গেল। তাহলে যখন এই টোটাল এক্সপেন্ডিচার পরিমাণটা কমে যায় দাম বৃদ্ধির কারণে, তখন আমরা বলি যে ওই পণ্যটা স্থিতিস্থাপক। অর্থাৎ স্থিতিস্থাপকতার সাথে টোটাল রেভিনিউ একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা দেখবেন, যেটাকে বলি রিলেশনশিপ বিটুইন স্যার এটাকে কি মিড পয়েন্ট ফর্মুলা বলা হয়? মিড পয়েন্ট ফর্মুলা না, মিড পয়েন্ট ফর্মুলা অন্য জিনিস। মিড পয়েন্ট ফর্মুলা হলো এই স্থিতিস্থাপকতার যে মেজারমেন্ট। মিড পয়েন্ট ফর্মুলাটাকে আমরা এভাবে লিখতে পারি যে এটা তো Q2 - Q1 পরিবর্তিত দাম, নতুন দাম, কেমন? এটা ডেল কিউ বলছে, আমরা এটাকে বলছি। তো ডেল কিউ কে যখন আমরা 2 দিয়ে ভাগ করি, তখন সেটাকে বলে মিড পয়েন্ট বলা হয়। মিড পয়েন্ট বিটুইন টু কোয়ান্টিটি। এটা হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি, এটা হচ্ছে লেটার পরবর্তী কোয়ান্টিটি, দাম পরিবর্তনের পরে কোয়ান্টিটি। এই দুটো কোয়ান্টিটির যে পার্থক্য সেটাকে বলে আমরা ডেল কিউ বলি। যখন এই দুটোকে আমরা 2 দিয়ে ভাগ করি, তখন বলি যে আমরা মিড পয়েন্টে আছি, কোয়ান্টিটি চেঞ্জের মাঝখানে আছি আমরা। ঠিক একইভাবে এটা হলো পরবর্তীতে দাম, এটা হচ্ছে প্রাথমিক দাম, আর এটাকে যখন 2 দিয়ে ভাগ করি আমরা, এটা হচ্ছে মিড পয়েন্ট যেটা হচ্ছে, কেমন? তো এটা হচ্ছে মিড পয়েন্ট। তো এটাকে আবার কিউ দিয়ে ভাগ করতে হবে, এটাকে আমাদের কিউ দিয়ে, এটাকে পি দিয়ে ভাগ করতে হবে, পি দিয়ে তারপরে, এবং দুটো আসলে কাটা যায়, দুটো কাটা যায়, এবং এটাকে বলে আমরা মিড পয়েন্ট ফর্মুলা। অর্থাৎ মিড পয়েন্ট ফর্মুলাটা অন্য জিনিস। মিড পয়েন্ট ফর্মুলাটা হলো যে সাধারণত এটা মিড পয়েন্ট ফর্মুলাটা এই জন্যই আসে যে আমরা যখন চাহিদা স্থিতিস্থাপকতা বের করি, কেমন? মনে করো আমি দাম, আমি এখানে ক্লিয়ার করে দেখাই। মনে করি এটাকে ডিমান্ড দাম, এই যে প্রাথমিক দাম হচ্ছে 5, প্রাথমিক এটা হচ্ছে P1 5, আর প্রাথমিক পরিমাণ হচ্ছে Q1 সমান মনে করো 2।
প্রাথমিক দাম প্রাথমিক পরিমাণ। তো দাম কমে হলো 4 টাকা, P2 সমান, আর কোয়ান্টিটি বেড়ে হলো Q2 সমান হলো মনে করো 4 টাকা, 4 একক হলো। আমি যদি এখন স্থিতিস্থাপকতা বের করি, স্থিতিস্থাপকতা বের করার সময় আমরা কি করি, যে চেঞ্জ ইন প্রাইস মানে P2 মাইনাস P1, যেটা হচ্ছে আমাদের 1, এখানে চেঞ্জ ইন প্রাইস হচ্ছে, আর চেঞ্জ ইন কোয়ান্টিটি হচ্ছে 2। চেঞ্জ ইন প্রাইসকে আমরা কি দিয়ে ভাগ করি, অরিজিনাল প্রাইস দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করি আমরা অরিজিনাল প্রাইস। আর চেঞ্জ ইন কোয়ান্টিটিকে আমরা ভাগ করি অরিজিনাল কোয়ান্টিটি দিয়ে, 2 দিয়ে ভাগ করি আমরা। ভাগ করে আমরা এখানে একটা স্থিতিস্থাপকতার মান পাই এখানে আমরা, কেমন স্থিতিস্থাপকতার মান পাই আমরা, এটা হচ্ছে 2/2 ইনটু 5/1 ইকুয়াল টু 5 স্থিতিস্থাপকতার মান। কিন্তু আমরা যদি এখান থেকে শুরু করি, এটাকে যদি আমি P1 ধরি, কেমন, এটাকে যদি Q1 ধরি, তাহলে স্থিতিস্থাপকতা পরিমাপ করার সময় আমাকে অরিজিনাল প্রাইস হবে আমার কত, এখানে 2 না, হচ্ছে আমাদের 5, আর অরিজিনাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের Q1 সমান হচ্ছে 2, অরিজিনাল কোয়ান্টিটি 2 বলে গেছে আমাদের অরিজিনাল কোয়ান্টিটি 2, ফলে এটা হচ্ছে 2/5 ইনটু 2/1, এটা আসলে 4/5 হচ্ছে স্থিতিস্থাপকতার মানটা। কিন্তু আমরা যদি এখান থেকে শুরু না করে, এ থেকে শুরু না করে বি থেকে শুরু করি, আমরা এটাকে যদি আমরা P1 ধরি, এটাকে যদি Q1 ধরি, এটাকে যদি P2 ধরি, এটাকে Q2 ধরি, তাহলে স্থিতিস্থাপকতার মানটা 4/5 হবে না, এটা হয়তো 5/4 অন্য কিছু হয়ে যাবে, কেমন, সমান হবে না। সেজন্য আমরা করি এই মিড পয়েন্টটাকে আমরা ব্যবহার করি, এটাকে অর্থাৎ এই অরিজিনাল প্রাইস যেটা, সেটাকে 5 না ধরে আমরা 5 করে মাঝামাঝি ধরি, 4.5 ধরি আমরা, কেমন, 4.5 ধরি এটাকে আমরা, এটাকে। আর কোয়ান্টিটিটাকেও আমরা ঠিক একই ভাবে এটাকে না ধরে মাঝামাঝি থেকে ধরি, অর্থাৎ 3 কে ধরি আমরা, 2 এবং 4 এর মাঝামাঝি 3, এখানে আমরা 4 ব্যবহার না করে, এখানে বা 5 ব্যবহার না করে আমরা এখানে আমরা 3 ব্যবহার করব, কোয়ান্টিটির জায়গায় মিড কোয়ান্টিটি ব্যবহার করব আমরা। তো এই মিড পয়েন্ট ব্যবহার করে স্থিতিস্থাপকতার যে ফর্মুলা, সেটাকে আমরা মিড পয়েন্ট ফর্মুলা। তো আসলে এটা আমাদের একটু ভুল হয়ে গেল, এটা ডিভাইড বাই Q না, এটা হচ্ছে Q1/Q2 ডিভাইড বাই 2, এটা হচ্ছে কোয়ান্টিটি চেঞ্জকে আমাকে মাঝামাঝি পরিমাণ দিয়ে ভাগ করতে হবে, এবং প্রাইস চেঞ্জকে আমাকে কি করতে হবে, মাঝামাঝি পরিমাণ দিয়ে ভাগ করতে হবে, P1 প্লাস P2/2 দিয়ে ভাগ করতে হবে, এটা না। এটা হচ্ছে মিড পয়েন্ট ফর্মুলা। মিড পয়েন্ট ফর্মুলাটা ডিফারেন্ট থিং। মিড পয়েন্ট ফর্মুলাটা হলো যে দামের পরিবর্তনকে ভাগ করতে হবে প্রাথমিক দাম বা শেষ দাম দিয়ে না, প্রাথমিক এবং শেষ দামের মাঝামাঝি দাম দিয়ে ভাগ করতে হবে। ঠিক একই ভাবে মিড পয়েন্ট ফর্মুলা অনুযায়ী কোয়ান্টিটি চেঞ্জকে ভাগ করতে হবে প্রাথমিক কিংবা শেষ কোয়ান্টিটি দিয়ে না, দুটোর মাঝামাঝি কোয়ান্টিটি দিয়ে, Q1 প্লাস Q2/2 দিয়ে ভাগ করতে হবে। এটাকে বলা হয় মিড পয়েন্ট ফর্মুলা। মিড পয়েন্ট ফর্মুলাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট দেন নন মিড পয়েন্ট ফর্মুলা, কেমন। আমাদের এটা হলো ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটির সাথে আমরা রেভিনিউ সম্পর্কে ব্যাখ্যা করেছি। এটা তাহলে রিলেশন বিটুইন ইলাস্টিসিটির মান একের বেশি হলে, একের কম হলে, কিংবা একের সমান হলে ইলাস্টিসিটি তে করছি আমরা, রিলেশন বিটুইন ইলাস্টিসিটি এন্ড টোটাল রেভিনিউ অর টোটাল এক্সপেন্ডিচার, এই দুটোর মাঝে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা ব্যাখ্যা করেছি। তো একটু দেখি। এবং স্থিতিস্থাপকতার অনেকগুলো প্রকার আছে, এবং স্থিতিস্থাপকতার অনেকগুলো ডিটারমিনেন্ট আছে। স্থিতিস্থাপকতার মান বেশি হবে বা কম হবে সেটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, পূর্ণ সংক্রান্ত কোনটা। হ্যাঁ বলো। স্থিতিস্থাপকতা কি শুধু চাহিদার ক্ষেত্রে হয়, যোগানের ক্ষেত্রে হয় না? হ্যাঁ, যোগানের ক্ষেত্রে হয়, সেটাকে বলা হয় ইলাস্টিসিটি অফ সাপ্লাই, সেটাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই, কেমন, যোগানের দাম স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা সবকিছুর ক্ষেত্রে হয়, চাহিদার ক্ষেত্রে হয়, যোগানের ক্ষেত্রে হয়, এবং আরো অন্যান্য কেসে হতে পারে ইলাস্টিসিটি। যেখানে দুটো চলক আছে নির্ভরশীল, সেখানে স্থিতিস্থাপকতার ধারণাটাকে অ্যাপ্লাই করা যায়। কেমন, যেহেতু সাপ্লাই এর ক্ষেত্রে দুটো চলক আছে, একটা হচ্ছে দাম, একটা হচ্ছে যোগান, কেমন, যেহেতু দামের সাথে যোগানের একটা সম্পর্ক আছে, সেখানে আমরা স্থিতিস্থাপকতার ধারণাটাকে প্রয়োগ করতে পারি। সুতরাং স্থিতিস্থাপকতার ধারণা যে কোনো জায়গায় প্রয়োগ করা যায়, যেখানে দুটো রিলেটেড ভেরিয়েবল আছে, সম্পর্কিত চলক আছে, সেখানে আমরা স্থিতিস্থাপকতার ধারণাটাকে প্রয়োগ করতে পারি। যেমন আয়ের সাথে
চাহিদার একটা সম্পর্ক আছে, সেজন্য আমরা সেখানে একটা স্থিতিস্থাপকতার ধারণা প্রয়োগ করতে পারি এবং আমরা বলি যে সেটাকে বলি আমরা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কেমন? ঠিক একইভাবে আমরা ওয়েদার ইলাস্টিসিটি অফ সাপ্লাই করতে পারি, যেহেতু ওয়েদারের সাথে সাপ্লাইয়ের সম্পর্ক আছে। ওয়েদার ভালো থাকলে কৃষি পণ্যের যোগান বেশি হয়, কেমন? কিংবা ট্যাক্স বেশি হলে সারের উপরে কৃষি পণ্যের যোগান কম হয়, সেজন্য কৃষি পণ্য যোগানের একটা ট্যাক্স ইলাস্টিসিটিও আছে। ট্যাক্স বাড়লে কৃষি পণ্য যোগান হ্রাস পায়। সুতরাং যে কোনো দুটো চলকের মধ্যে যদি সম্পর্ক থাকে, ওই দুটো চলকের মাঝে স্থিতিস্থাপকতা বের করা যায়। একটা পার্সেন্টেজ চেঞ্জের কারণে অন্যটার কতটুকু পার্সেন্টেজ চেঞ্জ হয়, সেটাকেই আমরা স্থিতিস্থাপকতা বলি। সুতরাং স্থিতিস্থাপকতা শুধুমাত্র ডিমান্ডের ক্ষেত্রে না, অনেক কনটেক্সটে ব্যবহার করা যায়। তো আমরা ডিমান্ডটাকে আমরা বেশি বেশি করি। তো আমরা দেখছি যে এখানে এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি এবং এটার সাথে রেভিনিউ সম্পর্ক কি, টোটাল রেভিনিউ সম্পর্ক বা এক্সপেন্ডিচারের সম্পর্ক কি, এবং স্থিতিস্থাপকতার কতগুলো প্রকার আছে। এটা একটা কতগুলো ডিটারমিনেন্টস কতগুলো, যেটা মানটা কখন বেশি কখন কম হয়, ডিটারমিনেন্টস অফ ইলাস্টিসিটি অর প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা একটা হলো যে টাইপস অফ ইলাস্টিসিটি। টাইপস মানে বিভিন্ন ধরনের হতে পারে। একটা হতে পারে ইনকাম ইলাস্টিসিটি হতে পারে, ইনকামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন সেটা। আরেকটা হতে পারে অন্যান্য পণ্যের দামের পরিবর্তনের কারণে কোনো পণ্যের চাহিদার পরিবর্তন হতে পারে, সেটাকে বলি আমরা ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এরকম অনেক ধরনের স্থিতিস্থাপকতা আমরা বের করতে পারি। আচ্ছা, তাহলে আমরা স্থিতিস্থাপকতা থেকে এই বিষয়গুলো সম্পর্কে দেখেছি আমরা, যে যোগানের ক্ষেত্রে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেছি। তো চাহিদার স্থিতিস্থাপকতাটাকে একটু মনে করে দেখবেন। তারপরে স্থিতিস্থাপকতা একটা আমরা প্রয়োগও দেখেছি। স্থিতিস্থাপকতা বেশি হলে বা কম হলে সেটা গভর্নমেন্টের পলিসিকে কিভাবে প্রভাবিত করে সেটা আমরা দেখেছি, বিশেষ করে মিনিমাম ওয়েজ পলিসি এবং প্রাইস সিলিং পলিসি। তোমরা বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখবেন। এবং তারপরে আমরা এই যে ডিমান্ড থিওরিটা পিছনে কতগুলো ব্যাকগ্রাউন্ড থিওরি আছে, ডিমান্ড থিওরিটা কেন এরকম ভাবে প্রকাশিত হয় বা ডিমান্ডটা কেন নিম্নগামী হয়, তার পিছনে কতগুলো ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাগুলো দেওয়ার জন্য আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো পড়েছি। চ্যাপ্টার 4, এবং চ্যাপ্টার 4টা হচ্ছে আমাদের যে ইউটিলিটি থিওরি। এই ইউটিলিটি থিওরি দিয়ে আমরা এই ডিমান্ডটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এখানে আমরা দেখেছি ইউটিলিটি কি জিনিস। ইউটিলিটি হচ্ছে কোনো সার্ভিস বা গুডস ব্যবহার করে তা যে কল্যাণ পূরণ হয়, তার যে অভাব মেটে, সেটাকে বলে আমরা ইউটিলিটি বলে থাকি। আমরা একটা ভ্যাকসিন দিলে সেটাকে ইউটিলিটি, বা যারা ড্রাগ এডিক্ট তারা ড্রাগ দিলে সেখান থেকে তারা ইউটিলিটি পেতে পারে। কেমন? একটা শিশু ও সেও কি বলে পোলিও টিকা নেয়, সেখান থেকে সেই ইউটিলিটি পেতে পারে, কারণ তাহলে সেখানে তার মাধ্যমে তার অভাব পূরণ হয়, অসুখ থেকে বাঁচানো। তো এগুলোকে বলি আমরা ইউটিলিটি বলি। এগুলোকে আমরা এই ইউটিলিটির ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। টোটাল মানে যতগুলো পণ্য সে ব্যবহার করলো, একটা পণ্য যতগুলো একক ব্যবহার করলো, সবগুলো থেকে কি পরিমাণ উপযোগ পেল। আর মার্জিনাল ইউটিলিটি হলো যে শেষ লাস্ট ইউনিট থেকে বা শেষ একক থেকে সে কতটুকু উপযোগ পেল সেটা। টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি, এই কনসেপ্টগুলো সম্পর্কে জেনেছি আমরা। টোটাল ইউটিলিটি হলো যে একটা পণ্য যত পরিমাণ ব্যবহার করা হলো, সবগুলো থেকে সে যতটুকু উপযোগ পেল সেটাকে বলি আমরা টোটাল ইউটিলিটি। আর মার্জিনাল ইউটিলিটি হলো যে শেষ একক থেকে লাস্ট ইউনিট থেকে যতটুকু উপযোগ পেল সেটাকে বলি আমরা মার্জিনাল ইউটিলিটি। তো এখানে আমরা একটা আমরা থিওরি পড়েছি বা ল পড়েছি, যেটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, যেটা আমাদেরকে বলে একটা পণ্যের ব্যবহার বা ভোগের পরিমাণ যখন বাড়ানো হয় ক্রমাগত, তখন এডিশনাল ইউনিটগুলো থেকে বা অতিরিক্ত যে এককগুলো সে ভোগ করছে সেগুলো থেকে উপযোগের পরিমাণ বা প্রাপ্ত উপযোগের পরিমাণ আগের একক থেকে যে উপযোগ পেয়েছে সেগুলো থেকে কম হয়। অর্থাৎ এডিশনাল একক, যেটাকে আমরা মার্জিনাল ইউটিলিটি বলি, বা লাস্ট ইউনিট থেকে যে উপযোগগুলো পাচ্ছে সেগুলোর পরিমাণটা কমে আসে। অর্থাৎ মার্জিনাল ইউটিলিটিটা ক্রমাগত কমে আসে। এটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এখানে আমরা একটা ল পড়েছি, ইম্পর্টেন্ট ল, যেটাকে বলা হয় ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি।
একটু ভালো করে দেখবেন। of marginal utility এটা আমরা টেবিল দিয়ে ব্যাখ্যা করেছি একটা एग्जांपल দিয়ে। law of marginal utility হলো যে একজন ভোক্তা বিভিন্ন দ্রব্য বা একটা দ্রব্য থাকলে সেগুলো কোনটা কতটুকু কিনবে তার সীমিত আয় দিয়ে সেটা নির্ধারণের ক্ষেত্রে আমরা এই তত্ত্বটা প্রয়োগ করি, আমরা এই লটা প্রয়োগ করি। এই লটা আমাদেরকে বলে যে একজন ব্যক্তি বিভিন্ন দ্রব্যের এককগুলো এমন ভাবে কিনবে, এমন পরিমাণ কিনবে যাতে করে প্রতি দ্রব্যের পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ সমান হয়। আমরা এইভাবে বলছি না যে প্রত্যেকটা দ্রব্যের প্রান্তিক উপযোগ সমান হবে তা না, অর্থাৎ আমি দুটো দ্রব্য থাকলে MUX ইকুয়াল টু MUI, প্রথম দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ দ্বিতীয় দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ সমান হবে, এটা বলছি না আমরা। এটা তখনই হবে যদি প্রত্যেকটা দ্রব্যের দাম সমান থাকে, X দ্রব্যের দাম Y দ্রব্যের দাম যদি এক হয়, 1 টাকা যদি হয় ফর एग्जांपल, তাহলে এটা সত্যি হতে পারে। তো আমরা এই লটাকে আমরা একটু কমপ্লিকেট করে বলছি, একটু পূর্ণাঙ্গতা এনে বলছি যে প্রতিটা দ্রব্যের পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ, অর্থাৎ লাস্ট টাকা বা লাস্ট ডলার থেকে কতটুকু উপযোগ, শেষ একক থেকে না, শেষ ডলার থেকে, এই জন্য আমরা এটাকে PX দিয়ে ভাগ করি। এটাকে বলা হয় utility derived from last dollar spent on commodity X। এটা আমাদের ঠিক একইভাবে Y এর ক্ষেত্রে আমরা PY দিয়ে ভাগ করি, দাম দিয়ে ভাগ করি। তাহলে প্রথম বাম দিকের অংশটা হলো যে X দ্রব্যের পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ, আর ডান দিকেরটা হলো Y দ্রব্যের পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ। এই দুটো যখন সমান হবে তখন একজন ভোক্তার যে টোটাল ইউটিলিটি সেটা ম্যাক্সিমাইজড হবে, যেটা হলো ভোক্তার অবজেক্টিভ। ভোক্তার উদ্দেশ্য হলো টোটাল ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করা তার সীমিত সম্পদ দিয়ে। এটা তখনই সম্ভব হবে যখন একজন ভোক্তা তার আয়টাকে এমন ভাবে ব্যয় করবে বিভিন্ন দ্রব্যের পিছনে যাতে করে প্রতিটা দ্রব্য থেকে বা প্রতিটা দ্রব্যের পিছনে যে অর্থ ব্যয় করা হচ্ছে সেই অর্থ ব্যয়ের প্রান্তিক উপযোগ, অর্থাৎ শেষ ডলার বা শেষ টাকাটা থেকে যে পরিমাণ উপযোগ পাচ্ছে ওই দ্রব্যের পিছনে সেটা প্রত্যেক দ্রব্যের ক্ষেত্রে সমান হতে হবে। এটাকে বলা হয় ল অফ মার্জিনাল ইউটিলিটি। কেমন? এটা আমরা একটা টেবিল দিয়ে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছিলাম ক্লাসে। এটা একটু দেখতে ভালো করে ল অফ মার্জিনাল ইউটিলিটি। এটাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি থিওরি বলা হয় এটাকে। এই মার্জিনাল ইউটিলিটি থিওরি দিয়ে একটা সমস্যা সমাধান করা হয়। সেই সমস্যাটা হলো যে ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স। ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স। এই প্যারাডক্সটা হলো যে ওয়াটার ডায়মন্ড প্যারাডক্সটা হলো যে পানি জীবনের জন্য এত প্রয়োজনীয় হওয়া সত্ত্বেও পানির দাম অত্যন্ত কম, কিন্তু ডায়মন্ড বা হীরক এর কোনো প্রয়োজনীয়তা নাই মানুষের জীবনে, বা এটা না হলেও কোনো অসুবিধা হয় না, তারপরে এটা দাম অনেক বেশি। এটা ব্যাখ্যাটা এই মার্জিনাল ইউটিলিটি থিওরি দিয়ে প্রদান করা যায়, বা এই ব্যাখ্যা এটার যে একটা ধাঁধা, পানির দাম কেন কম ডায়মন্ডের দাম কেন বেশি, এটা মার্জিনাল ইউটিলিটি থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যাটা হলো এরকম যে যে পণ্য যত বেশি ব্যবহার করা হবে সে পণ্যের বা যে পণ্য যত বেশি পাওয়া যাবে, যত বেশি থাকবে একজনের কাছে, সেই পণ্যের মার্জিনাল ইউটিলিটি তত কম হবে। যেহেতু পানি প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রকৃতিতে, সে কারণে পানির মার্জিনাল ইউটিলিটি অত্যন্ত কম, কিন্তু ডায়মন্ড যেহেতু খুব কম পাওয়া যায় প্রকৃতিতে, সে কারণে ডায়মন্ডের মার্জিনাল ইউটিলিটি অনেক বেশি। এবং দাম নির্ধারিত হয় সাধারণত যে মার্জিনাল ইউটিলিটির মাধ্যমে। মার্জিনাল ইউটিলিটি প্রাইস নির্ধারণে ভূমিকা রাখে। যেহেতু ওয়াটারের মার্জিনাল ইউটিলিটি কম, তাই ওয়াটারের দাম কম, ডায়মন্ডের যেহেতু মার্জিনাল ইউটিলিটি বেশি, তাই ডায়মন্ডের প্রাইসও বেশি। এটা ব্যাখ্যাটা হিসেবে দেওয়া হয়। কেমন? সংক্ষেপে এটা হলো আমাদের মার্জিনাল বা ইউটিলিটি থিওরি। যেটা অনেক সময় এই ইউটিলিটি থিওরিকে বলা হয়, এটাকে বলা হয় কার্ডিনাল থিওরি বলা হয়। কার্ডিনাল মানে সংখ্যায় মাপা যায় ইউটিলিটি। কার্ডিনাল ইউটিলিটি। ইউটিলিটির আরেকটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় অর্ডিনাল কনসেপ্ট অফ ইউটিলিটি। যে সংখ্যায় মাপা গেল, এটাকে নিউমেরিক সংখ্যার মধ্যে মাপা যায় না, একটু আমরা অন্যভাবে মাপি। যেমন আমরা র‍্যাঙ্কিং করি, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো এক ধরনের নাম্বার, কিন্তু এই নাম্বারগুলোর সাথে অন্যান্য নাম্বারের পার্থক্য আছে। 1 কেজি 5 কেজি এই নাম্বারগুলোর পার্থক্য আছে। আমরা ইচ্ছা করলে 1 কেজিকে 5 কেজির সাথে যোগ করতে পারি, কিন্তু আমরা ইচ্ছা করলে প্রথমের সাথে দ্বিতীয়কে যোগ করতে পারি না। এই যেগুলোকে যোগ বিয়োগ করা যায় না সেগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার সেগুলোকে বলা হয়। এবং এই অর্ডিনাল নাম্বার এর উপর ভিত্তি করে বা ইউটিলিটির
অর্ডিনাল মেজারমেন্টের উপর ভিত্তি করে আরেকটা থিওরি গড়ে উঠেছে যেটাকে বলা হয় ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস। এটা আমাদের চ্যাপ্টার প্রোগ্রাম অন্তর্ভুক্ত। ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস আমরা প্রথমেই ব্যাখ্যা করেছি ইনডিফারেন্স কার্ভ কি জিনিস। ইনডিফারেন্স কার্ভ হলো কতগুলো কমোডিটি কম্বিনেশনস, যে কম্বিনেশনস গুলো থেকে ভোক্তা একই পরিমাণ উপযোগ পায়। যেমন যদি দুটো দ্রব্য থাকে সেটা তখন আমরা এইভাবে বলি যে দুটো দ্রব্যের বিভিন্ন বান্ডেল বিভিন্ন সমন্বয়, যে সমন্বয়গুলো থেকে ভোক্তা সমপরিমাণ উপযোগ পায়, যেটা বলা হয় ইনডিফারেন্স কার্ভ। তো ইনডিফারেন্স কার্ভ দেখতে এরকম হয়, বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখানে দুটো দ্রব্য থাকে, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য থাকে। এই দ্রব্যগুলো সমন্বয় দেখানো হয় রেখাগুলোর উপরে, এই সমন্বয়গুলো থেকে ভোক্তা সমপরিমাণ উপযোগ পায়, যেটা বলা হয় ইনডিফারেন্স কার্ভ বলা হয়, আইসি ইনডিফারেন্স কার্ভ। এই ইনডিফারেন্স কার্ভের প্রপার্টিজ গুলো আমরা দেখছি। বিভিন্ন অনেকগুলো প্রপার্টিজ আছে এটা, যেমন এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এটা কনভেক্স টু দ্য অরিজিন। দুটো ইনডিফারেন্স কার্ভ একে অন্যকে ছেদ করতে পারে না, উপরে ইনডিফারেন্স কার্ভ বেশি ইকুইটি দেখায় নিচে ইনডিফারেন্স কার্ভের তুলনায়। এগুলো হলো প্রপার্টিজ, প্রপার্টিগুলো সম্পর্কে আমরা জেনেছি। এবং এই ইনডিফারেন্স কার্ভ এবং বাজেট লাইন, আমরা বাজেট লাইন সম্পর্কে জেনেছি। আমরা ভোক্তার আয় দিয়ে কতটুকু এক্স কিনতে পারে, কতটুকু ওয়াই কিনতে পারে বাজার থেকে, ওর থেকে আমরা বাজেট লাইন বলি। তো ইনডিফারেন্স কার্ভ এবং বাজেট লাইনের মাধ্যমে ভোক্তার ভারসাম্য পরিমাণ কতটুকু সে এক্স কিনবে এবং কতটুকু সে ওয়াই কিনবে সেটা আমরা নির্ধারণ করতে পারি। অর্থাৎ এটা যদি তার বাজেট লাইন হয় এবং এগুলো যদি ইনডিফারেন্স কার্ভ হয়, আরো কিছু ইনডিফারেন্স কার্ভ আঁকতে পারি আমরা ইচ্ছে করলে, তাহলে ভোক্তা যদি এই পরিমাণ এক্স কিনে এবং এই পরিমাণ ওয়াই কিনে, তাহলে তার উপযোগ সর্বোচ্চ হবে। এর চেয়ে বেশি উপযোগ এই বাজার দিয়ে তার পক্ষে অর্জন করা সম্ভব না। সেই এর চেয়ে যদি হাই ইনডিফারেন্স কার্ভে যেতে চায়, বেশি ইউটিলিটি পেতে চায়, তাহলে তার বাজেটে কভার হবে। আবার যদি সে ভিতরে কোথাও কিনে তাহলে উপযোগ কম, এখানে কোথাও কিনলে উপযোগ কম, কারণ এগুলো লোয়ার ইনডিফারেন্স কার্ভে অবস্থান করছে। তাহলে এটা কি ভোক্তার ভারসাম্য নির্ধারণ? এটা ভোক্তার ভারসাম্য নির্ধারণ থ্রু ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস। তাহলে ভোক্তার ভারসাম্য নির্ধারণ দুভাবে হতে পারে। একটা হতে পারে ল অফ ইকুইমার্জিনাল ইকুইটির মাধ্যমে, যেটা আমরা একটু আগে দেখালাম। একটা হলো হতে পারে ইনডিফারেন্স কার্ভের মাধ্যমে হতে পারে, ইনডিফারেন্স কার্ভ এবং বাজেট লাইনের মাধ্যমে হতে পারে ভোক্তার ভারসাম্য। কেমন? তাহলে দুভাবে হতে পারে, ইনডিফারেন্স কার্ভের মাধ্যমে কিংবা ল অফ ইকুইমার্জিনাল ইকুইটির মাধ্যমে। ল অফ ইকুইমার্জিনাল ইকুইটির মাধ্যমে যখন আমরা দেখি সাধারণত আমরা টেবিল দিয়ে ব্যাখ্যা করেছিলাম, আর যখন ইনডিফারেন্স কার্ভ দিয়ে দেখে তখন সাধারণত আমরা এভাবে গ্রাফ দিয়ে ব্যাখ্যা করি। আমরা নরমালি অন্যভাবে করা যায়, এটা হচ্ছে কমন ট্রেন্ড। তাহলে এই হলো আমাদের ইনডিফারেন্স কার্ভ। এবং ইনডিফারেন্স কার্ভ প্রয়োগ করে আমরা প্রাইস ইফেক্ট, ইনকাম ইফেক্ট সম্পর্কে আমরা জেনেছি। যে ভোক্তার আয় যখন পরিবর্তন হয় তখন ভোক্তার ভারসাম্যের পরিবর্তন হয়। এটা ভোক্তার বাজেট লাইন বা ইনকাম, এটা তার ইনডিফারেন্স কার্ভ, এটা ভারসাম্য। কেমন? তো ইনকাম যখন বাড়ে তখন বাজেট লাইনটা উপরের দিকে সম্প্রসারিত হয়, এবং এটা নতুন একটা ইনডিফারেন্স কার্ভের সাথে স্পষ্ট হবে। এই ভারসাম্য বিন্দুগুলোর যে সঞ্চার পথ, সেটাকে বলা হয় কি ইনকাম কনসাম্পশন কার্ভ, যেটা বলা হয় আয় ভোগ রেখা, যেটা বলা হয়। আবার যখন দাম পরিবর্তন হয় তখনও ভারসাম্য পরিবর্তন হয়। এটা হলো আমাদের বাজেট লাইন, এটা ভারসাম্য বিন্দু, প্রাথমিক ভারসাম্য বিন্দু। দাম পরিবর্তন হলে যদি এক্স এর দাম পরিবর্তন হয়, ফর এক্সাম্পল এটা ওয়াই কমোডিটি, এক্স দাম পরিবর্তন হলে মনে করো এক্স দাম কমে গেল, তার যে পরিমাণ এক্স কিনতে পারতো এখন তার চেয়ে বেশি এক্স কিনতে পারবে, এক্স দাম কমে গেল, এবং তখনও ভারসাম্য পরিবর্তন হয়, নতুন একটা ভারসাম্য পাওয়া যাবে। এই ভারসাম্য বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যাবে, সেই রেখাটাকে বলা হয় প্রাইস কনসাম্পশন কার্ভ। সুতরাং দামের পরিবর্তনের কারণে ভারসাম্যের যে পরিবর্তন হয়, সেই ভারসাম্য বিন্দুগুলো দিয়ে যে রেখা অঙ্কন করা যায় সেটাকে বলা হয় প্রাইস কনসাম্পশন কার্ভ। আর ইনকাম পরিবর্তনের কারণে ভারসাম্যের যে পরিবর্তন হয়, সেই ভারসাম্য বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় সেটাকে বলি আমরা ইনকাম কনসাম্পশন কার্ভ। এই বিষয়গুলো সম্পর্কে আমরা দেখেছি। আচ্ছা, এটা হলো আমাদের কনজিউমার থিওরি। তারপরে আমরা প্রোডিউসার থিওরিতে এসেছি। আমরা প্রোডিউসার থিওরিতে যে আমরা সেখানে প্রোডাকশন এবং কস্ট সম্পর্কে আলোচনা করেছি। তো প্রোডাকশনের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। সেগুলো হলো যে টোটাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট, এগুলো কি জিনিস, এগুলো আমরা আলোচনা করেছি। প্রোডাকশন and cost.
দুটো বিষয় আলোচনা করেছি আমরা। প্রোডাকশনের ক্ষেত্রে দেখেছি টোটাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, এগুলোর মাঝে সম্পর্ক ব্যাখ্যা করেছি। টোটাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, and average product. এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং এগুলো শেপ কেমন হয়, এগুলোর একটা সাথে অন্যটার সম্পর্ক কেমন সেটা আমরা ব্যাখ্যা করেছি। একটু রিভিউ করেছি মনে করে। এটা এখানে উপকরণ দেখানো হয়, অনেকগুলো লেবার দিচ্ছি কেন আমরা, আর এদিকে উৎপাদন বা আউটপুট দেখানো হয়। যখন শ্রমিক নিয়োগ বাড়ানো হতে থাকে তখন উৎপাদনটা প্রথম দিকে দ্রুত হারে বাড়ে, তারপর সেটা কমার সময় হারে বাড়ে, তারপর সেটা কমতে শুরু করে। এটাকে বলি আমরা টোটাল প্রোডাক্ট। এই টোটাল প্রোডাক্ট থেকে আমরা এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট বের করতে পারি। এটা হাইয়েস্ট টোটাল প্রোডাক্ট। আর মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে স্লোপটা, দেখা যাচ্ছে স্লোপ বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। আর মূল বিন্দু থেকে এই রেখার উপরে যে স্পর্শ অঙ্কন করা হলে বা রেখা অঙ্কন করা হলে এই রেখাটার যে স্লোপ সেটাকে বলে এভারেজ প্রোডাক্ট। এখানে এভারেজ প্রোডাক্টটা হাইয়েস্ট, এখানে এভারেজ প্রোডাক্ট হাইয়েস্ট, এভারেজ প্রোডাক্টটা দেখতে হচ্ছে এরকম হবে, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট এভারেজ প্রোডাক্ট। আর মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে কি আমাদের, এটা স্লোপটা প্রথম দিকে বাড়ে, তারপর কমতে শুরু করে, তারপর নেগেটিভ হয়। এখানে যে স্লোপটা জিরো হয়ে যায়, স্লোপটা তার মার্জিনাল প্রোডাক্ট এখানে জিরো, এবং এই জায়গায় এভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্ট সমান। সুতরাং আমাদের মার্জিনাল প্রোডাক্টটা এরকম হবে, মার্জিনাল প্রোডাক্ট এভারেজ প্রোডাক্টের চেয়ে বেশি থাকে। যখন এভারেজ প্রোডাক্ট বাড়ে, মার্জিনাল প্রোডাক্ট এভারেজ প্রোডাক্টের চেয়ে হাই থাকে। যখন এভারেজ প্রোডাক্ট কমে, তখন মার্জিনাল প্রোডাক্ট এভারেজ প্রোডাক্টের চেয়ে কম থাকে, নিচে থাকে। এবং যখন টোটাল প্রোডাক্টটা হাইয়েস্টে পৌঁছে, তখন মার্জিনাল প্রোডাক্টটা জিরোতে পৌঁছে। এটা হলো আমাদের এই তিনটা কারণের মধ্যে সম্পর্ক, এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট এবং টোটাল প্রোডাক্টের মধ্যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক। তো এখান থেকে আমরা প্রোডাকশনের তিনটা স্টেজকে আইডেন্টিফাই করেছিলাম। একটা হলো যে এইটাকে বলে থার্ড স্টেজ বলি। থার্ড স্টেজে একটা উপকরণের বা লেবারের মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ, অর্থাৎ এখানে আমি যদি লেবারের পরিমাণটা কমাই, আমার উৎপাদন কমবে না, আমার উৎপাদন বাড়বে, কারণ এখানে লেবারটা ডিস্ট্রাকটিভ লেবারটা। আবার ওদিকে অন্যান্য যে উপকরণগুলো আছে, যেগুলো আমরা এখানে দেখাচ্ছি না চিত্রের মধ্যে, সেই উপকরণগুলোর কোন একটা মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ। সুতরাং এদিকেও এই স্টেজটাকে বলে আমরা ফার্স্ট স্টেজ অফ প্রোডাকশন। ফার্স্ট স্টেজে কিছু ফ্যাক্টর যেগুলো এখানে দেখানো হচ্ছে না, সেগুলোর মার্জিনাল প্রোডাক্টিভিটি নেগেটিভ। তাই আমরা যদি উৎপাদন বাড়াই, আমার কষ্ট আমার বাড়বে না, কষ্ট আমার কমবে। সুতরাং উৎপাদনের জন্য যে দক্ষ স্তর, সেটাকে বলা সেকেন্ড স্টেজ। সেটাকে বলা দুটোর মাঝামাঝি স্টেজ। সাধারণত একজন উৎপাদক এই সেকেন্ড স্টেজে প্রোডাকশন করে। এটাকে বলছি আমরা উৎপাদনের তিনটে স্তর চিহ্নিতকরণ, এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট এবং টোটাল প্রোডাক্ট। এই কনসেপ্টগুলো ব্যবহার করে আমরা উৎপাদনের তিনটা স্টেজকে আমরা চিহ্নিত করতে পারি। তার মধ্যে প্রথম এবং তৃতীয় স্তরটা অদক্ষ, মাঝখানে যে স্তরটা আছে সেটাকে বলে আমরা দক্ষ স্তর। এই দক্ষ স্তরে উৎপাদক সাধারণত উৎপাদন করে। এটা হলো আমাদের প্রোডাক্ট, টোটাল প্রোডাক্টের বিভিন্ন কনসেপ্ট। এবং তারপরে আমরা কস্টের কনসেপ্ট সম্পর্কে জেনেছি। আমরা কস্টের ক্ষেত্রে আমরা অনেক ধরনের কস্ট কার্ভ নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন ধরনের। তো আমরা কস্টের ক্ষেত্রে আমরা দেখেছি টোটাল কস্ট, মার্জিনাল কস্ট, এভারেজ কস্ট, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এই কস্টটা সাধারণত এই প্রোডাক্টের সাথে এটা একটা সম্পর্ক আছে, কস্টের সাথে প্রোডাক্টের। এবং সম্পর্কটা একটা যেটা বলা হয় মিরর ইমেজের মতো, যে আয়নার সামনে একটা কার্ভকে যদি রাখা হয়, তাহলে আয়নার অপোজিটে কার্ভের ছবি যেমন দেখাবে, সেটাকে বলা হবে কস্ট কার্ভ হবে। সেটাকে কস্ট এবং এভারেজ, এই টোটাল কস্ট বলে দেখাবে, আউটপুট বলে দেখাবে কিউ আউটপুট। তাহলে প্রোডাকশন ফাংশনটা এমন ছিল, তাই না? আর কস্ট ফাংশনটা হবে উল্টো, কস্ট ফাংশনটা প্রথমে কম দিকে বা কম হারে বাড়বে, তারপর বেশি হারে বাড়বে। যেটা বলা হচ্ছে টোটাল কস্ট কার্ভ বলা হচ্ছে। কেমন? তো এই নিচের দিকে আমরা এখানে আমরা এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট এখান থেকে আমরা বের করতে পারবো। যে এটা হচ্ছে আমার এভারেজ কস্ট, মূল বিন্দু থেকে রেখার উপর একটা স্পর্শ সম্পর্ক করলে এখানে এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট দুটোই সমান। কেমন?
এভারেজ কস্টটা আমাদের কম থাকে, এখানে এভারেজ কস্টটা আমার ইউ শেপ হবে, কমবে, তারপরে এরপর থেকে বাড়া শুরু করবে। এটা হচ্ছে এভারেজ কস্ট। কেমন? হ্যাঁ, একটা মিনিট ওয়েট করুন না, একটা মিনিট ওয়েট করুন না। এটা উভয়ের এসব মাথার উপর দিয়ে যায় আমার। এই স্যার শুনতেছে স্যার, ইয়ে আছে। আচ্ছা, আমরা আবার শুরু করতে পারি। আমরা কস্টের ক্ষেত্রে বলেছি যে টোটাল কস্ট থেকে আমরা এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট পেতে পারি। এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট সেগুলি উল্টাই আকৃতি ছিল, আর এগুলো হচ্ছে ইউ আকৃতি, মার্জিনাল কস্ট। এই তিনটা দেখার মাঝে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো একটু ব্যাখ্যা করবে। এবং এগুলো ছাড়া আরো অনেকগুলো কস্ট সম্পর্কে আমরা দিয়েছি, যেমন শর্ট টার্ম কস্ট এবং লং টার্ম কস্ট। অনেক ধরনের কস্ট আছে, প্রায় 9-10টা কস্ট আছে। টেক্সট বই দেখলে অনেকগুলো কস্ট আছে সেখানে, শর্ট টার্ম এন্ড লং রান কস্ট। লং রান কস্ট, এই কস্ট কার্ভগুলো দেখতে কেমন হয়, সেগুলোকে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, সেগুলো আজকে ডিটেইলস আমরা সময় নেই, সেগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবে। বিভিন্ন ধরনের কস্ট কার্ভগুলো শেপ কেমন হয়, কেন হয় সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নিবে। আচ্ছা, এটা হলো আমাদের পরিসরের সংক্রান্ত আলোচনা। তারপরে আমরা মার্কেট স্ট্রাকচারে গিয়েছিলাম। মার্কেট স্ট্রাকচার, তো মার্কেট স্ট্রাকচারে যে আমরা বেশ কয়েক ধরনের মার্কেট সম্পর্কে জেনেছি। আমরা মার্কেট স্ট্রাকচারে বিশেষ করে 4টা মার্কেটের কথা বলেছি আমরা মার্কেট স্ট্রাকচারে। চ্যাপ্টার 6 মার্কেট স্ট্রাকচার। এখানে আমরা পারফেক্ট কম্পিটিশন সম্পর্কে জেনেছি, মনোপলি সম্পর্কে জেনেছি, তারপরে অলিগোপলি সম্পর্কে জেনেছি আমরা, এবং মনোপলিস্টিক কম্পিটিশন সম্পর্কে জেনেছি। এখানে প্রত্যেকটা বাজারের বৈশিষ্ট্য, প্রপার্টিজ, এগুলোর প্রপার্টিজ গুলো কি, প্রপার্টিজ গুলো সম্পর্কে একটু ধারণা রাখবে। বৈশিষ্ট্য কি, প্রপার্টিজ, এবং মার্কেট কম্পিটিশনে ভারসাম্য কিভাবে নির্ধারিত হয়, ইকুইলিব্রিয়াম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। কোন প্রতিযোগিতায় কিভাবে ভারসাম্য নির্ধারিত হয় সেটা সম্পর্কে জানবে, শর্ট টার্ম এবং লং টার্ম। এই হলো আমাদের মার্কেট স্ট্রাকচারের আলোচনা। এবং সর্বশেষে আমরা লেবার মার্কেট নিয়ে আলোচনা করেছি চ্যাপ্টার 7 এ, যেটাকে ফ্যাক্টর মার্কেট বলা হয়েছে। মার্কেট, এই ফ্যাক্টর মার্কেটে আমরা লেবার সাপ্লাই কার্ভটা কিভাবে পাওয়া যায়, সাপ্লাই কার্ভ এটা সম্পর্কে দেখেছি। এটা কেন ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়, why backward bending, লেবার সাপ্লাই ব্যাকওয়ার্ড বেন্ডিংটা কেন, সেটা দেখো, আমরা দেখেছি সেখানে। এই দুটো দিক সেখান থেকে দেখবে, লেবার সাপ্লাই কার্ভ কিভাবে পাওয়া যায় এবং সেটা কেন ব্যাকওয়ার্ড বেন্ডিং হয় তার বিষয়ে। আমার মনে হয় এগুলো ছিল আমাদের সংক্ষেপে আমরা কি কি করেছি তার একটা আলোচনা। আমার মনে হয় তোমাদের কোনো যেহেতু প্রশ্ন আমি কি করেছি আমার মনে নেই, আসলে মনে নেই, আমি তো কোনো কপিও রাখিনি, যে কারণে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, আমাদের সিলেবাসে যেহেতু আমরা স্পোর্টস সায়েন্স থেকে, তো আমাদের ইকোনমিক্স এর সাথে স্পোর্টস সায়েন্সের কি রিলেশন, সেরকম একটা টপিক থাকে আর একটা প্রশ্ন থাকে ওইখান থেকে। স্পোর্টস সায়েন্সের সাথে ইকোনমিক্স এর রিলেশন কি? জি স্যার, হ্যাঁ, মানে রিলেশন করে ওটার থাকে, কোশ্চেন থাকে। ওটা তো তোমাকে আমি পড়াইনি, তোমরা ইচ্ছা করলে যদি প্রশ্ন থাকে তোমরা নিজেদের মতো করে অ্যানসার করতে পারো।
ও আচ্ছা জি স্যার, যেহেতু স্পোর্টস সায়েন্স থেকে তো প্রত্যেকটা যখন আমরা কোর্স করি তো ওই কোর্সের সাথে যেমন সাইকোলজি হলো সাইকোলজির সাথে রিলেট করা আমাদের স্পোর্টস সায়েন্সের মানে প্রত্যেকটা কোর্সে থাকে সেজন্য। হ্যাঁ, এটা তুমি বিভিন্ন ভাবে রিলেট করতে পারো। একটা হচ্ছে জব মার্কেটের সাথে রিলেট করতে পারো যে তোমার স্পোর্টস সায়েন্সে তো অনেকগুলো জব অপরচুনিটি থাকে, তাই না? তো হ্যাঁ জি স্যার, আপনি তো টপিকটা পড়ার নাই তো আমাদের কি এটা পড়তে হবে? না, এটা আমি সেখান থেকে প্রশ্ন করিনি। এখন যদি এক্সটার্নাল যদি কোশ্চেন না করেন সেখান থেকে, তাহলে তোমাদের প্রশ্ন থাকবে না। কারণ তোমাদের প্রশ্ন হয়ে ঠিক থাকে আছে। ইন্টারনাল এবং এক্সটার্নাল, এই দুটোর সংমিশ্রণে হয়ে থাকে। তো আমি যেহেতু প্রশ্ন করি নাই, যদি এক্সটার্নাল আচ্ছা প্রশ্ন না করেন তাহলে তোমাদের ওখান থেকে প্রশ্ন থাকবে না। সুতরাং আচ্ছা যে ওকে স্যার, থ্যাংক ইউ। স্পোর্টস সায়েন্স হলে যে ইকোনমিক্স এর সাথে স্পোর্টস সায়েন্সের সম্পর্ক দিয়ে প্রশ্ন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, নাও থাকতে পারে। জি স্যার। সম্পর্ক সবগুলোই ইন্টার রিলেটেড, সবগুলোই, কোনো কিছুই বিচ্ছিন্ন না, কেমন? সবকিছু ইন্টার, সাইকোলজির সাথে ইকোনমিক্সের সম্পর্ক আছে, সাইকোলজির সাথে স্পোর্টসের সম্পর্ক আছে, বা সাইকোলজির সাথে সোশ্যোলজির সম্পর্ক আছে, সোশ্যোলজির সাথে ইকোনমিক্সের বা স্পোর্টসের সম্পর্ক আছে। সবকিছু ইন্টার রিলেটেড, কোনো কিছু বিচ্ছিন্ন না, কেমন? হ্যাঁ কোথায় কিভাবে আছে সেটা যদি পয়েন্টের করে দেখাতে পারো সেটা গুড হবে। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার আপনি যে 7টা চ্যাপ্টার স্যার দেখাইছেন ওগুলা কি স্যার মানে ওগুলোর উপর আমরা প্রিপারেশন নিলে স্যার হবে? হ্যাঁ, হবে হবে, আশা করি হবে, আশা করি। তোমাদের 10টা কোশ্চেন থাকবে তো 5টা অ্যান্সার করতে হবে, সুতরাং দু একটা প্রশ্ন কমন না করলেও আশা করি সমস্যা হবে না। থ্যাংক ইউ স্যার। 10টা কোশ্চেন থাকবে তো, সুতরাং দু একটা কোশ্চেন যদি মনে করছে বুঝতে পারছো না। স্যার আমাদের তো কোয়েশ্চেন 8টা থাকে স্যার, 8টা থেকে 5টা থাকে। 8টা থেকে থাকলে অসুবিধা নাই তো, 3টা কোশ্চেন বাদ দিতে পারবে সেখান থেকে। টিকা থাকবে, টিকা আকারে কোনো কোশ্চেন? টিকা আমি দিয়েছিলাম, মনে পড়ছে না আমার, থাকতে পারে, আমার ঠিক মনে পড়ছে না টিকা দিয়েছি কিনা। আচ্ছা স্যার, 8টার মধ্যে টিকা আকারে একটা থাকে এই জন্য। টিকা থাকে, আমি সাধারণত টিকা দিয়ে থাকি সাধারণত, আমার মনে হয় দিয়েছি বোধহয়, আমার ঠিক খেয়াল করতে পারছি না। আচ্ছা স্যার আপনি যদি নিতে হবে আমি জানতাম, যদি তাহলে আমি হয়তো কি কি প্রশ্ন করছি তা আমি একটা রেকর্ড রাখতাম আর কি। তো আমি বলছি যে আমাকে রিভিউ ক্লাস দিতে হবে, এটা আমার ধারণাতে ছিল না, যে কারণে আমি কি প্রশ্ন করছি সেটা মনে রাখিনি, আমি রেকর্ড রাখিনি, কেমন? ইন্টারমিডিয়েটে আমাকে অনেক জায়গায় প্রশ্ন করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, স্বাভাবিকভাবে এটা আমি মেমোরি থেকে চলে গেছি কি প্রশ্ন করেছি। আমি যদি কোনো রেকর্ড যদি রাখতাম আমি কি প্রশ্ন করেছি, তাহলে তোমাদের এই রিভিউ ক্লাসটা আরো কনসাইজ হতো, এত ইলাবোরেট হতো না, কেমন? স্যার সামষ্টিক অর্থনীতি থেকে কোনো প্রশ্ন আসবে স্যার? না না, আসবে না, আসবে না। তোমাদের এটা নাই তো সমস্যা কোন। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, তোমাদের সাথে তাহলে পরে দেখা হবে। তোমরা যতটুকু পারো ততটুকু লিখবে আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার ফর ইওর রিভিশন রিভিউ ক্লাসটার জন্য, স্যার দরকার ছিল এটা। না, আমরা অনেক আমি জানতাম রিভিউটা নিতে হবে, তাহলে আমি রেকর্ড রাখতাম যে তোমাদের কি প্রশ্ন করেছি। ঠিক আছে, হয়তো আমি এখন তো হয়তো আন্দাজে ক্লাস নিয়েছি, এখন একটু পিন পয়েন্ট করে বা একটু কনসেন্ট করে ক্লাস নিতে পারতাম। তারপরে আমার মনে হয় আমরা যে টেক্সট বইটা দিয়েছি, টেক্সট বইয়ের পিছনে যে কোশ্চেন গুলো আছে সেগুলো একটু দেখবেন, আর ক্লাসগুলো একটু দেখবেন কি প্রবলেম হয়েছে, জি স্যার। সেটা এনাফ হবে। ঠিক আছে, ভালো থাকুন, পরে দেখা হবে তোমাদের সাথে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সালাম।